সিলেটে তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় জনস্রোত। সবার আগে দেশ গড়তে ভোট চাইলেন ধানের শীষে। পোস্টাল ব্যালট ডাকাতি সহ সব ষড়যন্ত্র রুখে দেওয়ার ডাক। জনরাই পেলে ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকার। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো আছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে, ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে সেরে কি করা হচ্ছে, হচ্ছে না। স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি, কাজে তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেই নিয়েছে। মিরপুরে জনসভা দিয়ে কিছুক্ষণ পর প্রচারে নামছেন জামাত আমির। তিন নেতা ও হাদির সমাধিতে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী যাত্রা শুরু এনসিপির। অসৎ, দুর্নীতিবাদ, চরিত্রহীন, চাঁদাবাজ এই জাতীয় লোকরা যদি ওখানে পাঠান আর ভালো শাসন যাবেন, চুরি হবে না, দুর্নীতি হবে না, তা কি পাওয়া যাবে? গণভোটে হ্যাঁর মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন এবং শরীফ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছেন সেই হত্যাকারীদের বিচার আমাদের আজকের এই নির্বাচনী যাত্রার অন্যতম প্রধান দাবি, অন্যতম প্রধান এজেন্ডা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানী সহ সারা দেশে নির্বাচনের আমেজ, সব আসনেই জমজমাট প্রচারণা। ভোটারের মন জয়ে প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলছুরি। সৎ ও যোগ্যদের সংসদে চান ভোটার। জুলাই হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদেরের বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের। আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম, আরাফাত নিখিল, পরশ সহ আসামি 7 জন। নাটোরে জিয়া পরিষদের সদস্য রেজাউলকে হত্যা। অভিযুক্ত আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন, প্রাণ গেল বৃদ্ধা মায়ের। একজন আটক, তদন্তে পুলিশ। দিল্লিতে বসে শেখ হাসিনার বিবৃতি প্রত্যাশা করে না ঢাকা। বিবিসি ইন্ডিয়াকে পররাষ্ট্র উপদেষ্টা বললেন, টানাপোড়েন থাকলেও বাংলাদেশ ভারত সুসম্পর্ক থাকা গুরুত্বপূর্ণ। এবং বিশ্বকাপ ইস্যুতে মিরাকলের অপেক্ষায় বিসিবি। বিকেলে ক্রিকেটারদের সঙ্গে কথা বলবেন ক্রীড়া উপদেষ্টা। এরপরই আসবে সিদ্ধান্ত। সিলেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় জনস্রোত। সবার আগে নিজের দেশ গড়তে ভোট চাইলেন ধানের শীষে। পোস্টাল ব্যালট ডাকাতি সহ সব ষড়যন্ত্র রুখে দেওয়ার ডাক দেন তারেক রহমান। জনরাই পেলে ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন। ভোটের বিনিময়ে বেহেশত দেওয়ার কথা বলে একটি মহল শিরক করাচ্ছে বলেও উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান। মিজানুর রহমানের ক্যামেরায় সিলেট থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। নির্বাচনী মাঠে এক জনতার নায়ক, যেন এক কাণ্ডারির আবির্ভাব। দুই বাহুতে যেন মানুষের আকাঙ্ক্ষার শক্তি, ভালোবাসার রঙিন উচ্ছ্বাস। লক্ষ জনতার সামনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পুরো মাঠ জুড়ে তখন স্লোগান যে ধ্বনি ছড়িয়ে পড়ে পূর্ণভূমির সব প্রান্তে। বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী প্রচারণার প্রথম জনসভা সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে, যেখানে ভোর থেকে অবস্থান নেয়া নেতাকর্মী ও সাধারণ মানুষ অপেক্ষায় ছিলেন তার বক্তব্য শুনতে, প্রিয় নেতাকে একবারের জন্য দেখতে। দুপুরে মঞ্চে আসেন তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করে ভোট চান সাধারণ মানুষের কাছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার প্রচারণার প্রথম বক্তব্যে চমক রাখেন। সিলেটি ভাষায় কুশল বিনিময় করেন লাখো মানুষের সাথে। বিএনপি ও তার পক্ষ থেকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর বলেও জানান তারেক রহমান। বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়নে ধানের শীষে ভোট চান তিনি। অভিযোগ করেন, পোস্টাল ব্যালট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। অতীতের ভোট ডাকাতির মতো একরকম ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব। একটি দল জান্নাতের টিকিট বিক্রির নামে কুফরি করছে মন্তব্য করে তারেক রহমান নির্বাচনের আগেই তারা ঠকাচ্ছে, পরে কি করবে তা নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তারেক রহমান। যেটার মালিক আল্লাহ
সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে সেরে কি করা হচ্ছে? হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহ একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বুঝে নেবা। একই দিন সিলেটের পর মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জ সহ বেশ কয়েকটি স্থানে জনসভা ও পথসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে নির্বাচনের প্রথমবারের মতো অংশ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং সেই নির্বাচনী প্রচারণার প্রথম আনুষ্ঠানিকতা সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের এই জনসভায় অংশ নিয়ে ভোট চাইলেন ধানের শীষের পক্ষে। বললেন, জনগণের সমর্থনে সরকার প্রতিষ্ঠা করতে পারলে তাদের দেওয়া যে প্রতিশ্রুতিগুলি আছে সেগুলি বাস্তবায়ন করবেন এবং সাধারণ মানুষকে তাদের সঙ্গে রাখবেন। সিলেটের আলিয়া মাদ্রাসা থেকে আহমেদ সালেহীন, সময় সংবাদ। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে জনসভায় যোগ দিতে মৌলভীবাজার যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী আহমেদ সালেহীন, সরাসরি যাচ্ছে তার কাছে। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে আজকে রাত 12টা থেকে, মানে গত রাত 12টা থেকে যে শুরু হচ্ছে প্রচারণা, তার অংশ হিসাবে আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটের পূর্ণভূমি সিলেটের যে আলিয়া মাদ্রাসা মাঠ থেকে তিনি তার জনসভায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সেখানে তিনি জনসভায় বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে ভোট চেয়েছেন ধানের শীষের পক্ষে এবং তিনি বলেছেন যে আগামীতে যদি তারা জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারেন তাহলে তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন জনগণের অধিকার রক্ষায়, একই সঙ্গে যে জনগণের মৌলিক অধিকারগুলো তিনি রক্ষা করবেন, ভোটাধিকার রক্ষা করবেন, আর জনগণের নারী পুরুষ সকলের যে সমান অধিকার নিশ্চিত করার বিষয়গুলি, একই সঙ্গে তাদেরকে স্বাবলম্বী করার বিষয়গুলি তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির তরফ থেকে এবং তিনি যে নিজে ব্যক্তিগতভাবে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলি বাস্তবায়নের জন্য তিনি কাজ করবেন। এখন তিনি এই মুহূর্তে তার গাড়ি বহরটি আসলে রয়েছে মৌলভীবাজারের পথে, যেখানে আরেকটি জনসভা রয়েছে, যে জনসভায় নির্বাচনী প্রচারণা চালাবেন তারেক রহমান। সেখান থেকে তিনি যাবেন ব্রাহ্মণবাড়ি এবং ব্রাহ্মণবাড়ি শেষ করে তিনি যাবেন ভৈরবে, ভৈরব থেকে নরসিংদী এবং নারায়ণগঞ্জে গিয়ে আরও কয়েকটি জনসভা এবং পথসভা তিনি করবেন। আজকে এই জনসভায় তিনি বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে ধানের শীষের পক্ষে যেমন ভোট চেয়েছেন তেমনি তিনি বলেছেন যে দেশকে কীভাবে তিনি পরিচালনা করবেন, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের যে ন্যায়পরায়ণতা তার মাধ্যমে তিনি দেশ পরিচালনার একটা ইঙ্গিত তিনি দিয়েছেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সেভাবে তিনি দেশ পরিচালনা করবেন এবং তিনি প্রচারণার মাধ্যমেও বেশ কিছু বক্তব্য রেখেছেন। যারা বিএনপিকে নিয়ে ছোট করে কথা বলছেন বা অন্যভাবে মানুষকে ঠকানোর চেষ্টা করছেন তাদের বিষয়ে তিনি সতর্ক করে কিছু বক্তব্য রাখেন। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে তারেক রহমানের জনসভার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। সত্যিকারের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে জবাবদিহিতা নিশ্চিত হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেটের একটি 5 তারকা হোটেলের কনফারেন্স রুমে দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তরুণদের নানা প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে দেশের 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি, একই সঙ্গে দেয়া হবে কৃষক কার্ড। জানান, বিদেশ গমনোচ্ছুদের দক্ষতা বাড়াতে কারিগরি শিক্ষা আধুনিকায়ন করবে তার দল। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিতে পরিকল্পনার কথা বলেন তারেক রহমান। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডাক্তার জুবাইদা রহমান সহ সিলেট বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। আপনি যদি সত্যিকারভাবে আপনার শহরের ওয়ার্ড কাউন্সিলর যে হয় বা মেয়র যে হয় অথবা আপনার ইউনিয়ন পরিষদের যে মেম্বার হয় অথবা চেয়ারম্যান হয়, আপনি যদি ধীরে ধীরে গণতন্ত্র প্র্যাকটিস করার মাধ্যমে সত্যিকার ভোটের মাধ্যমে যদি আপনি এই ব্যক্তিগুলোকে নির্বাচিত করতে পারেন, তখন তাদেরকে গিয়ে আপনি বলতে পারবেন যে এই ময়লাগুলা কেন পরিষ্কার হচ্ছে না, কারণ আপনার কথা তখন মূল্য আছে। সো গণতন্ত্র কিভাবে এখানে আমাদেরকে সাহায্য করতে পারে এটাও কিন্তু একটা বিষয়। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রথমে এক্সপেরিমেন্ট করব। আমরা এটা সরকারের নিয়ম, আপনি যে কোনো কাজ যখন করবেন আপনাকে টেস্ট অ্যান্ড ট্রায়াল করতে হবে। আমরা দুভাবে করব। 5টাতে আমরা এরকম করব যে ওই পরিবারের নারীদেরকে আমরা 2 থেকে 2,500 টাকা মাসে ক্যাশ দেব, আর বাকি 5টা উপজেলায় আমরা যেই নারীদেরকে ফ্যামিলি কার্ডটা দিব
তাদেরকে আমরা এসেনশিয়াল ফুড আইটেম দিব। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীতে শুরু হয়েছে ভোটের প্রচারণা। ঢাকা 16, 6, ঢাকা 8 সহ রাজধানীর প্রায় সব আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে নামেন বিএনপি প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে শোনেন তাদের দুঃখ কষ্টের কথা, দেন সমাধানের প্রতিশ্রুতি। প্রলোভনে বিভ্রান্ত না হয়ে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান তাদের। শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন বিএনপি প্রার্থীরা। বৃহস্পতিবার প্রচারণা শুরুর দিনে উচ্ছ্বাস প্রকাশ করেন ভোটাররা। বলেন নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করতে চান যোগ্য জনপ্রতিনিধি। এবার মনে হচ্ছে যে আমি আমার স্বাধীনতা ফিরে পাচ্ছি ভাই, আর নিজের ভোট নিজে দিব ইনশাআল্লাহ। আপনাদের ভোট আপনারা কাকে দিবেন আপনারা বিবেচনা করে দিবেন, আপনাদের মূল্যবান একটা ভোট। সকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে বাবা মায়ের কবর জিয়ারতের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু করেন ঢাকা 16 আসনে বিএনপি প্রার্থী আমিনুল হক। পরে মিরপুর 10 নম্বরের সি ব্লক এলাকা থেকে গণসংযোগ করেন। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে কোনো প্রলোভনে ভোটারদের প্রভাবিত না হওয়ার আহ্বান জানান তিনি। দু একটি রাজনৈতিক দল তারা ইতিমধ্যে তারা ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে এনআইডি নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে। তাদের উদ্দেশ্য অত্যন্ত দুরভিসন্ধি। সো আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আহ্বান করব, যে বা যাহারাই আপনার ঘরে গিয়ে এনআইডি নাম্বার বা বিকাশের নাম্বার চাবে, দয়া করে তাদের সাথে কোনো এনআইডি নাম্বার এবং মোবাইল নাম্বার শেয়ার করবেন না। জুরাইন কবরস্থানে বাবা সাদেক হোসেন খোকার কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাতের মাধ্যমে দিনের সূচনা করেন ঢাকা 6 আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পরে বাংলাবাজার এলাকা থেকে শুরু করেন প্রচারণা। শোনেন ভোটারদের দীর্ঘদিনের জমানো অভিযোগ। আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে নির্বাচনের প্রচারণা। 12 ফেব্রুয়ারি নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। মেহানি, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন জামায়াতের আমির ও 10 দলীয় জোটের শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান। কিছুক্ষণ পর মিরপুরের জনসভায় অংশ নেবেন তিনি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছে তার কাছে। নির্বাচনী এলাকা এই মিরপুরে আজকে শুরু হচ্ছে জামাতের নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক যাত্রা। এটি মূলত মিরপুর বা এর আশেপাশের অঞ্চল অর্থাৎ ঢাকা 15 আসনের অন্তর্ভুক্ত যে এলাকাগুলো রয়েছে সেই এলাকার জনগণকে সঙ্গে নিয়ে সমাবেশ, এবং এটি আসলে 10 দল অথবা জামাতের কোনো সমাবেশ নয়। এটি হচ্ছে একজন প্রার্থী হিসাবে ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী জনসভা। অর্থাৎ তিনি, আপনি জানেন যে তার উত্তরবঙ্গ সফর রয়েছে, আগামীকালকে তিনি চলে যাবেন পঞ্চগড়ের উদ্দেশ্যে। সেই জন্য তার যে তিনি দলীয় প্রধান হিসেবে তার সারা দেশ আসলে তার দাঁড়িপাল্লার পক্ষে, তার দলের পক্ষে তার প্রচারণা চালানোর অংশ নেওয়ার কথা রয়েছে। সেই কারণে তার যে আসন রয়েছে ঢাকা 15, সেখানে তার নির্বাচনের প্রচারণার কাজটা তিনি সেরে নেওয়ার অংশ হিসেবে আজকে এখানে শুরু করেছেন। ঢাকার মিরপুর 10 নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয়ের যে মাঠ, সেই মাঠে আসলে জামাতের নেতাকর্মীরা পাড়া মহল্লা থেকে, মিরপুরের অলিগলি থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে এখানে উপস্থিত হচ্ছেন এবং এখানে শুধুমাত্র বক্তব্য দিবেন আজকে একজনই, সেটি হচ্ছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এখানে ধারণা করা হচ্ছে যে যেহেতু আজকে এই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে জামাতের, সুতরাং এই সমাবেশে জামাতের আমির তার যে নির্বাচনে জয়লাভ করলে তারা আসলে কি করবেন, তার পুরো রাষ্ট্র কাঠামো এবং রাষ্ট্র ব্যবস্থা তারা কি ধরনের উন্নয়ন করতে চান বা তারা কি ধরনের পরিবর্তন নিয়ে আসতে চান, তার পুরো একটি রূপরেখা তিনি হয়তো এখানে তুলে ধরবেন বলে তার নেতাকর্মীরা আসলে আশা করছেন। এবং যেটি আসলে বলার জন্য আমরা চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে এটি ঢাকা 15 আসনের জামাত ইসলামের প্রার্থী ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী জনসভা। অর্থাৎ এটি জামাতের যে জোট রয়েছে 10 দলীয় ঐক্য জোট, অথবা হচ্ছে যে জামাতের কোনো প্রচারণা নয়, এটা একজন প্রার্থী হিসাবে ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী যেই জনসভা, তার মধ্য দিয়ে 10 দলীয় ঐক্য জোটের আনুষ্ঠানিক যে যাত্রা তিনি এখান থেকে শুরু করবেন এবং নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। সেখানে আমিরের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এই ছিল আমার কাছে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে। রাজধানীর বাইরেও জমজমাটে নির্বাচনী প্রচারণার প্রথম দিন ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। খুলনায় জামাত প্রার্থী মিয়া গোলাম পরার বৈষম্যহীন দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেন। চট্টগ্রামে বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের মানুষের স্বপ্ন পূরণের অঙ্গীকার করেন।
আর রংপুরে প্রচারণা চালান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। দেশজুড়ে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের মন জয়ের লড়াইয়ে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। বৃহস্পতিবার সকালে নির্বাচনী প্রচারণায় নামেন খুলনা 5 আসনের জামায়াত প্রার্থী দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িতে বাড়িতে গণসংযোগ করেন তিনি। বলেন, বৈষম্যহীন দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিচ্ছে জামায়াত। অসৎ, দুর্নীতিবাজ, চরিত্রহীন, চাঁদাবাজ, দলীয়করণ, নির্যাতন, লুটপাট, মিথ্যা কথা বলবে, হারাম খাবে, এই জাতীয় লোকরা যদি ওখানে পাঠান আর ভালো শাসন যাবেন, চুরি হবে না, দুর্নীতি হবে না, তা কি পাওয়া যাবে? রাষ্ট্রে যদি অবিচার না থাকতো, লুটপাট না থাকতো, দুর্নীতি না থাকতো, দলীয়করণ না থাকতো, আমাদের এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হতো। চট্টগ্রাম নগরীর কদমতলী মোড় থেকে নির্বাচনী প্রচারণায় নামেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম 11 আসনের ধানের শীষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের মানুষ যে স্বপ্ন দেখছে, বিএনপি তাদের প্রত্যাশা পূরণ করবে বলে অঙ্গীকার করেন তিনি। জনগণের সাথে আস্থার যে রাজনীতি, সেটা আবার গণতন্ত্রের দিকে আমরা যাচ্ছি। বিএনপি আর গণতন্ত্রকে তো আলাদা করা যাবে না, দুইটা একাকার হয়ে গেছে। সুতরাং গণতন্ত্রের যুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবে। বাংলাদেশ গড়ার জন্য যে নতুন বাংলাদেশের প্রত্যাশা মানুষের, সেটা পুরনো বিএনপির উপর জনগণ আস্থা রাখছে। তারা আজকে বেরিয়ে আসছে রাস্তায়, সমর্থন দিচ্ছে, নির্বাচনে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর এলাকায় ভোটারদের সঙ্গে দেখা করে প্রচারণা চালান রংপুর 4 আসনের 10 দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। আমরা মনে করি যে সেনাবাহিনী যদি অ্যাক্টিভলি মাঠে থাকে এবং নিরপেক্ষভাবে তাদের ভূমিকাটা পালন করে, সেক্ষেত্রে ভোট সুষ্ঠু হওয়ার দিকে এগিয়ে যাবে। বরিশাল শহর থেকে প্রচারণা শুরু করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল 5 আসনের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। দুর্নীতি, সন্ত্রাসমুক্ত ইনসাফের দেশ করতে হাত পাকায় ভোট চান তিনি। আগামী 12 তারিখ ইনশাআল্লাহ হাত পাখার বিজয়ের পরে ইনশাআল্লাহ বিশ্রামে যাবে ইনশাআল্লাহ। চাঁদপুর 4 ফরিদগঞ্জ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এ হান্নান নির্বাচনী প্রচারণায় চিংড়ি মাছ প্রতীকের জন্য ভোট চান। বলেন, দলের বাইরে গিয়ে নির্বাচন করলেও নেতাকর্মীদের ছেড়ে অন্য কোথাও যাবেন না তিনি। শতভাগ আশাবাদী তো আমি বলতে পারবো না, জয়ের ব্যাপারে আমি আশাবাদী। ইসির তথ্য মতে 298টি আসনে মোট 1981 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ভোটের প্রচারণার আরও খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস এবং ময়মনসিংহে আছেন ওবায়দুল হক। সরাসরি শুরুতে যাচ্ছি পার্থর কাছে। উৎসবমুখর পরিবেশে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সকাল থেকেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসনের বিএনপির হেভিওয়েট প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। আপনারা দেখছেন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কিন্তু তিনি তার যে নির্বাচনী প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। সকাল থেকে আমরা দেখছি কদমতলী থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছিল, প্রায় 3.5 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হলেও এখনো তিনি তার যে দলীয় নেতাকর্মী আছে সবাইকে নিয়ে কখনো হেঁটে কখনো মিনিট রাখে চড়ে কিন্তু তার যে নির্বাচনী প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণা কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখছি তাদের যে দলীয় নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের মধ্যে আমরা দেখছি ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। শুধুমাত্র এক নজর আমির খসরু মাহমুদ চৌধুরীকে দেখার জন্য কিন্তু আমরা দেখছি ঘর থেকে কিন্তু অনেকে বের হয়ে আসছে। তিনি যে শুধু প্রধান সড়কগুলোতেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তা কিন্তু নয়, আমরা দেখছি মাঝিঘাট থেকে শুরু করে কদমতলী থেকে শুরু করে বিভিন্ন অলিতে গলিতে যেয়ে কিন্তু তিনি সবার সাথে কিন্তু কথা বলছেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 11 আসনে কিন্তু তিনি একটি ভোট প্রার্থনা করছেন এবং চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসন এটি একটি গুরুত্বপূর্ণ আসন। চট্টগ্রামে যে শহরে যে আসনগুলো রয়েছে তার মধ্যে চট্টগ্রাম 11 আসনটি কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ। তো আমরা দেখছি সকাল থেকে কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরীর যে নির্বাচনী প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণা চলছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত মাঝিঘাট এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি ময়মনসিংহ, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী ওবায়দুল হক।
প্রতীক বরাদ্দের পর ময়মনসিংহের বিভিন্ন আসনে কিন্তু উৎসবমুখর পরিবেশে নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটি কিন্তু শুরু হয়েছে। আমি এখন আছি ময়মনসিংহ ৪ সদর আসনের খাগডহর বাজারে। এখান থেকে মূলত আজকের যে জামায়াত ইসলামের যে মনোনীত প্রার্থী 10 দলের জোটের যে প্রার্থী কামরুল আহসান এমরুল, তিনি দাঁড়িপাল্লা প্রতীকে প্রচারণা শুরু করেছেন এবং এখানে বাজারের যারা ব্যবসায়ী আছে, দোকানি রয়েছেন, তাদের কাছে লিফলেট বিতরণ করছেন এবং তাদেরকে আসলে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন যে ময়মনসিংহের যে যানজট সমস্যা এবং ময়মনসিংহের অনেক সম্ভাবনা রয়েছে। এই দীর্ঘ সময়েও ময়মনসিংহ বিভাগীয় সদর সেটি কিন্তু যে কাঙ্ক্ষিত উন্নয়ন হওয়ার কথা ছিল সেটি কিন্তু এখনো সেইটি উন্নয়ন দেখেনি এই সদরের মানুষ। সেই বিষয়টি লক্ষ্য রেখেই কিন্তু যিনি জামায়াতের প্রার্থী কামরুল আহসান এমরুল, তিনি দীর্ঘদিন যাবতীয় প্রচারণা করে যাচ্ছেন। তবে আজকে এই আনুষ্ঠানিক যে প্রতীক বরাদ্দর পর থেকে যে আনুষ্ঠানিক প্রচারণা সেটি কিন্তু যাচ্ছেন এবং মানুষের ধারে ধারে যাচ্ছেন। বিভিন্ন শ্রেণী পেশার সব ধরনের নারী পুরুষের কাছে তিনি যাচ্ছেন এবং তাদেরকে আসলে বলছেন যে পরিবর্তনের জন্য দাঁড়িপাল্লার ভোট দেওয়ার জন্য, এমনটি আসলে তারা যিনি প্রার্থী তিনি বলছেন এবং তিনি আশা প্রকাশ করছেন যে মানুষ পরিবর্তনের জন্য দাঁড়িপাল্লাকে ভোট দিবে, এমনটি আসলে প্রত্যাশা দাঁড়িপাল্লার প্রার্থী কামরুল আহসান এমরুল প্রত্যাশা করছেন। তো এই ছিল ময়মনসিংহ ৪ সদর আসন থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ ও চট্টগ্রামে। 10 দলীয় জোট বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে বলে মনে করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে 3 নেতার মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় সাংবাদিকদের কথা বলেন তিনি। সরকার ও নির্বাচন কমিশন একটি দলের পক্ষে বিশেষ অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে রাজধানীর গোরান থেকে প্রচারণা শুরু করেন স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসলিম জারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় স্মরণ বাংলাদেশের 3 সূর্য সন্তানকে, যাদের সংগ্রামের পথ ধরেই স্বাধীন বাংলাদেশ। বৃহস্পতিবার বেলা 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুয়েল চত্বরে 3 নেতার প্রতি শ্রদ্ধা জানান এনসিপির নেতারা। এরপরই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারা। এ সময় সাংবাদিকদের বলেন, বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট। সংস্কার, বিচার এবং একটি সুষ্ঠু নির্বাচন এই সময়ের আমাদের সবচেয়ে জোর দাবি। এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশে যাত্রা শুরু করব। আমাদের কর্মসূচির মধ্যে নিয়েছি আমরা গণভোটে হাঁকে জিতিয়ে নিয়ে আসব। তা আমাদের এই জোটেরই জাতীয় নাগরিক পার্টি আজকে তাদের নির্বাচনী যাত্রা শুরু করছে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচনী যাত্রা আধিপত্যবাদ বিরোধী আজাদির যাত্রা, যার মূল লক্ষ্য ওসমান হাদির বিচার নিশ্চিত করা। গণভোটে হ্যাঁর মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন এবং শরীফ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছেন সেই হত্যাকারীদের বিচার আমাদের আজকের এই নির্বাচনী যাত্রার অন্যতম প্রধান দাবি, অন্যতম প্রধান এজেন্ডা। নির্বাচনী মিছিল নিয়ে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন এনসিপির নেতারা। পরে সেখান থেকে মার্চ ফর জাস্টিস করে প্রেস ক্লাবে যান এনসিপির নেতারা। এদিকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসলিম জারা। রাজধানীর গোরানের বাগানবাড়ি বাজার থেকে প্রচারণা শুরু করেন। নিজের জন্য ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে হায়ের পক্ষেও ভোট চান তিনি। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার লড়বে 51টি রাজনৈতিক দল। এই দলগুলোর পাশাপাশি স্বতন্ত্র মিলিয়ে এবার মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী 1981 জন। এর মধ্যে দলীয় প্রার্থী 1732 জন প্রার্থী আর স্বতন্ত্র 249 জন। এবার সর্বোচ্চ প্রার্থী রয়েছে ধানের শীষের 288 জন। ইসলামী আন্দোলন বাংলাদেশ 253 জন প্রার্থী নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। জাতীয় নির্বাচনের ভোটে এবার লড়ছেন দলীয় এবং স্বতন্ত্র মিলিয়ে 1981 জন প্রার্থী। এর মধ্যে দলীয় প্রার্থী রয়েছেন 1732 জন আর স্বতন্ত্র প্রার্থী 249 জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাঠে এবার লড়বে 51টি রাজনৈতিক দল। 51টি দলের মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলীয় প্রার্থীর সংখ্যা 288 জন। 253 জন প্রার্থী দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামী আন্দোলন ইসলামী। 224 জন প্রার্থী দিয়ে রয়েছে তৃতীয় অবস্থানে। এদিকে নির্বাচন কমিশনের নিবন্ধিত 8টি দল এবারের ভোটে অংশ নিচ্ছে না। আর আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটির ভোটে অংশ নেওয়ার সুযোগ নেই। এছাড়া পাবনা 1 ও পাবনা 2 আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী 27 জানুয়ারির পরে যুক্ত হবে। আর নির্বাচনী প্রচারণা চলবে 12 ফেব্রুয়ারি ভোট শুরুর 48 ঘন্টা আগ পর্যন্ত। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে, বিমানবন্দর এলাকায় অনুমোদনহীন ড্রোন উড়ালে ব্যবস্থা নেবে সরকার। অ্যান্টি ড্রোন প্রযুক্তি স্থাপনার নির্দেশনা দিয়ে বেবিচককে চিঠি মন্ত্রণালয়ের। নাটোরে জিয়া পরিষদের সদস্য রেজাউল করিমকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর জেরে স্থানীয় আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন দেয়ায় মারা গেছেন তার বৃদ্ধা মা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী চারপাশ। বুধবার রাতে নাটোরের সিংড়ায় জিয়া পরিষদের সদস্য রেজাউল করিমকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। স্বজনরা জানান রেজাউল করিম রাতে বাড়ির পাশেই হাঁটছিলেন। ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা বাড়ির পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় ঘটনাস্থল থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা ওহাব সহ 2 জন পালিয়ে যান বলে দাবি করেন স্বজনরা। মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে হাসপাতালে। আমার ভাতিজা বের হয়ে দেখে যে লাশ পড়ে আছে। আমাদের খবর দেয়, এর মধ্যে দেখে আওয়ামী লীগের সেক্রেটারি আর আব্দুল ওহাব 2 জন দৌড়া চলে যাচ্ছে। সুষ্ঠু তদন্ত করে এর সুষ্ঠু বিচার করতে হয়। মরদেহ উদ্ধারের পর এ ঘটনায় জড়িত সন্দেহে কলম ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহাব আলীর বাড়িতে আগুন দেন রেজাউলের সমর্থকরা। আগুনে পুড়ে মারা যান ওহাবের মা সাবিহা। অগ্নিকাণ্ডের পর ওহাব সহ তার পরিবারের সদস্যরাও পলাতক রয়েছেন। বাড়িঘর বাইরে জিনিসপাতি করে আগুন ধরা দিছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। একজনকে হত্যা করছে কোপায়, আরেকজনকে আগুন লাগা দিয়েছে, বাড়িতে পুড়ে মারা গেছে। এই বিষয়ে কোনো অভিযোগও পাইনি এখন। সিংড়ায় জিয়া পরিষদের সদস্য রেজাউল করিম ত্রিমোহনী কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। সময় সংবাদ, নাটোর। দুপুরের সময় আরও থাকছে, গাজার শান্তি পরিষদে যুক্ত হওয়ার ঘোষণা সৌদি, তুরস্ক, পাকিস্তান সহ 8 মুসলিম দেশের। ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জোর। উপত্যকায় ইসরায়েলি হামলায় 3 সাংবাদিক সহ নিহত 11। এবার বাণিজ্যের সংবাদ। এলসির বাইরে 764 কোটি মার্কিন ডলারের ভোগ্যপণ্য, শিল্প যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানি করা হয়েছে কন্ট্রাক্টের মাধ্যমে। কন্ট্রাক্ট সেলে আমদানি বাড়ানো গেলে নিত্য পণ্যের বাজার দর 10 থেকে 15% কমে আসবে বলছেন ব্যবসায়ীরা। কন্ট্রাক্ট সেল বাড়ানোর পক্ষে অবস্থান জানিয়ে বাণিজ্যের আড়ালে অর্থ পাচার রোধে কড়াকড়ি থাকবে কেন্দ্রীয় ব্যাংক। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2025 জুলাইয়ে 8.55% মূল্যস্ফীতির মধ্যে 1.75%ই ছিল চালের কারণে। চাহিদা আর যোগানের মধ্যে ঘাটতি পূরণের ব্যবধানে এ সময় চালের দাম বাড়ে 10.84%। ভোগ্য ছাড়াও ফিনিশিং পণ্য রপ্তানিতে দেশের উৎপাদন ও শিল্প খাতের অনেকাংশই আমদানি নির্ভর। ফলে লিড টাইম মেনে পণ্য রপ্তানিতে এলসি জটিলতার থেকে বেরিয়ে কন্ট্রাক্টে আমদানির পক্ষে ব্যবসায়ীরা। এখন আমাদের মডার্ন পদ্ধতি ইউজ করতে হবে, যেখানে আমাদের ঝামেলা কম, যেখানে সুবিধা আমরা পাবো সেদিকে আমরা যাব। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2025-এর অক্টোবর পর্যন্ত 10 মাসে এলসির মাধ্যমে 60 বিলিয়নের বিপরীতে মাত্র 7.64 বিলিয়ন মার্কিন ডলারের ভোগ্য, শিল্প যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানি করা হয় কন্ট্রাক্টের মাধ্যমে। এই নিয়মে যদি আমরা পণ্য আমদানি করতে পারি, তাহলে বর্তমানে এই বাজার ব্যবস্থা থেকে অন্তত 10 থেকে 15% নিম্ন দরে ভোক্তার কাছে আমরা এই পণ্য পৌঁছাতে পারবো।
শিল্প খাতে গতি আনতে ও ভোগ্যপণ্যের বাজারের নৈরাজ্য বন্ধে কন্ট্রাক্টের মাধ্যমে আমদানি রপ্তানির পক্ষে মন্ত্রণালয়ে নিজেদের মতামত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কন্ট্রাক্ট বেসড ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশনে বিশ্বাসী না, কথা বলবো না, কিন্তু আমরা যে কোনো ট্রানজেকশনের ক্ষেত্রে মানি লন্ডারিং বিষয়টা যাতে অ্যাড্রেসড হয় সেটার উপর জোর দিতে চাই। ব্যবসায়ীরা নিজেদের সুসম্পর্ক ও বিশ্বাসের ভিত্তিতে শর্ত শিথিল করে পণ্য ক্রয় বিক্রয় করতে পারেন কন্ট্রাক্টের মাধ্যমে। এতে পুরো অর্থ নগদায়ন করে আমদানির বাধ্যবাধকতা না থাকলেও গ্রহণযোগ্য সার্বজনীন আদর্শ রূপ বজায় রাখতে হবে ব্যাংক ও ব্যবসায়ীদের, জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। দেশের বাইরের খবর। গাজার শান্তি পরিষদে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব সহ 8টি মুসলিম দেশ। উপত্যকায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখা, অবাধে ত্রাণ প্রবেশ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জোর দিচ্ছে দেশগুলো। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা। দখলদার বাহিনীর হামলায় 3 সাংবাদিক সহ 11 জন নিহত হয়েছেন। 3 সপ্তাহের মধ্যে হামাস অস্ত্র ত্যাগ না করলে সংগঠনটিকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। গাজার মাটিতে থামছে না প্রাণহানি। যুদ্ধবিরতি ছাপিয়ে এখনো আকাশ থেকে বোমা ফেলে চলেছে ইসরায়েল। বুধবার উপত্যকায় ড্রোন পরিচালনাকারী সন্দেহভাজনদের লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে নেতানিয়াহুর সেনারা। পরে জানা যায় তাদের হামলায় প্রাণ গেছে মিশরীয় ত্রাণ সংস্থার হয়ে কাজ করা কয়েকজন সাংবাদিকের। গাজায় ধ্বংসস্তূপের এই হাহাকারের মাঝেই শান্তির নতুন সমীকরণ মেলাতে এক কাতারে দাঁড়িয়েছে মুসলিম বিশ্ব। পাকিস্তান, মিশর, সৌদি আরব ও তুরস্ক সহ 8টি রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অব পিসে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। এদিকে বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান হামাস অস্ত্র সমর্পণে রাজি হয়েছে। তিনি বলেন, অস্ত্র হাতে জন্ম নেওয়া এই গোষ্ঠীর জন্য এই সিদ্ধান্ত নেওয়া কঠিন হলেও শান্তি রক্ষায় তাদের এটি করতেই হবে। গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের প্রচেষ্টাকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন মিশরের প্রেসিডেন্ট আল সিসি। ফিলিস্তিন ইস্যুটি মধ্যপ্রাচ্যের অগ্রাধিকারের তালিকায় সবার ওপরে থাকা উচিত বলেও মন্তব্য তার। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। খেলার খবর। টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ ইস্যুতে কিছুক্ষণ পর জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এই মুহূর্তে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। টি-20 দলের আসলে বিশ্বকাপ ভবিষ্যৎ কি হবে সেই বিষয়টি নিয়ে আসলে আজকে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করতে বসবেন বিসিবির কর্তারা এবং সেই সঙ্গে কিন্তু মন্ত্রণালয়ের কর্তারাও আসলে যোগদান করার কথা রয়েছে রাজধানীর একটি হোটেলে। এরই মধ্যে কিন্তু সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন। ট্রেনার ইফতিকে আমরা দেখেছি তিনি এসেছেন, পাশাপাশি ক্রিকেটাররা আসার কথা রয়েছে। 3টা থেকে এই বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ আসলে মুস্তাফিজকে আইপিএল থেকে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাদ দেওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন সময় ভারতে বাংলাদেশ বিরোধী যে আন্দোলনগুলো হয়েছে, হাই কমিশন সহ বিভিন্ন জায়গায় হামলার ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলোর প্রেক্ষিতে ক্রিকেটাররা কতটুকু নিরাপদ রয়েছেন ভারতে, সেই বিষয়গুলোর কারণে কিন্তু ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে কিন্তু আইসিসিকে জানিয়েছে। পরবর্তীতে কিন্তু আইসিসির প্রতিনিধি দল এসেছে এবং বৈঠক করেছে। গতকাল কিন্তু আইসিসির বোর্ড মিটিং হয়েছে। সেই মিটিংয়ের পর কিন্তু তারা যে সিদ্ধান্তটি দিয়েছে, ভোটাভুটির মাধ্যমে যে সিদ্ধান্তটি হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে বাংলাদেশকে একদিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। সেই একদিনের মধ্যে জানাতে হবে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে ভারতে যাবে কি যাবে না, অর্থাৎ ভারতে বাংলাদেশ না গেলে কিন্তু বিশ্বকাপ খেলা হবে না। এই বিষয়ে সিদ্ধান্ত আসলে কি নেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা যতটুকু শুনেছি যে সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে গতকাল রাতে। বিসিবি কর্তা যারা রয়েছেন, আমিনুল ইসলাম বুলবুল থেকে শুরু করে বোর্ড পরিচালক যারা ছিলেন তাদের সঙ্গেও বৈঠক করেছেন সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা। পাশাপাশি আজকে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে সন্ধ্যার মধ্যেই কিন্তু বিষয়টি জানিয়ে দেওয়া হবে। আমরা যেমনটা ক্রিকেটারদের কাছ থেকে যেমনটা জেনেছি, অনানুষ্ঠানিকভাবে তারা বিভিন্ন সময় বলেছেন তারা কিন্তু আসলে বিশ্বকাপটা খেলতে চান, তবে সেটা নিশ্চয়ই বাংলাদেশের সম্মানকে ক্ষুণ্ণ করে নয়, এবং কি এই যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে সেই নিরাপত্তার ঝুঁকির মধ্যে নেই। তবে শেষ পর্যন্ত ক্রিকেটের সার্বিক উন্নয়ন বিবেচনায় যে সিদ্ধান্তটি আসলে সরকারের পক্ষ থেকে নেবে এবং বিসিবির পক্ষ থেকে নেওয়া হবে, সেটাই নিশ্চয়ই ক্রিকেটাররাও মেনে নেবে। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। ছিলাম হোটেল ইন্টারকন্টিনেন্টালে।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সিলেটে তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় জনস্রোত। সবার আগে নিজের দেশ গড়তে ভোট চাইলেন ধানের শীষে। পোস্টাল ব্যালট ডাকাতি সহ সব ষড়যন্ত্র রুখে দেওয়ার ডাক। মিরপুরে জনসভা দিয়ে প্রচারণা শুরু করছেন জামাত আমির। 3 নেতা ও হাদির কবর জিয়ারত করে নির্বাচনী যাত্রা শুরু এনসিপির। সরকার ও ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। এবং রাজধানী সহ সারা দেশে নির্বাচনের আমেজ। সব আসনেই জমজমাট প্রচারণা। সবার মন জয়ে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি। সৎ ও যোগ্যদের সংসদে চান ভোটার। এই ছিল দুপুরের সময়ে। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। অমনিনান, আপনাকে ধন্যবাদ। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।